সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইল একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি পরশচন্দ্র দাস, প্রভাষক রসায়ন বিদ্যা বিভাগ। আমি আজকে তোমাদের অম্লকারক সম্পর্কে আলোচনা করব। আমরা গতদিনের ক্লাসে অম্ল এবং ক্ষার সম্পর্কে আরেনিয়াসের মতবাদ এবং ব্রনস্টেড লাউরির মতবাদ আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার এই দুটো বিষয় এবং সাথে সাথে আমরা লুইসের তত্ত্বটাও আলোচনা করব। তো আগে আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি আমরা অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল বলতে আমরা মূলত কি বুঝি, যে কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে সেই সকল যৌগকে অ্যাসিড বলেছিলাম যারা প্রোটন দান করতে সক্ষম, অর্থাৎ হাইড্রোজেন আয়ন দান করতে সক্ষম, এবং অনুবন্ধী ক্ষারক আমরা তাদেরকে বলেছিলাম যারা প্রোটন গ্রহণ করতে সক্ষম। তো অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই দুটো বিষয় জানা থাকা দরকার। এখন অনুবন্ধী অম্ল মূলত কি? কোনো ক্ষারক একটা প্রোটন গ্রহণ করার পরে, অর্থাৎ আমরা যদি সহজে বলি হাইড্রোজেন আয়ন গ্রহণ করার পর সে যে অম্লে পরিণত হয় সেই অম্লটা হচ্ছে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল। অর্থাৎ ক্ষারক প্রোটন গ্রহণ করে যে অম্লে পরিণত হয় সেই অম্লকে বলা হচ্ছে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল। তো আমরা একটু দেখি যে আমরা গতদিন দেখছিলাম যে পানি একটি হাইড্রোজেন আয়ন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। যেহেতু পানি একটি প্রোটন গ্রহণ করতে পারে তাই পানি এক্ষেত্রে একটি ক্ষারক, এবং পানি একটি প্রোটন গ্রহণ করে যে অম্লটা সৃষ্টি করলো এটা হচ্ছে অম্ল। তার মানে পানি একটা প্রোটন গ্রহণ করে যে হাইড্রোনিয়াম আয়ন গঠন করলো, এই হাইড্রোনিয়াম আয়নটা হলো একটা অম্ল বা অ্যাসিড। অর্থাৎ এক্ষেত্রে পানিটা হচ্ছে ক্ষার আর এটা হচ্ছে অনুবন্ধী অম্ল। অর্থাৎ পানি একটি প্রোটন গ্রহণ করে একটা অম্ল বা অ্যাসিড তৈরি করলো, সেই অ্যাসিডটাকে আমরা তখন বলছি অনুবন্ধী অ্যাসিড। কার অনুবন্ধী অ্যাসিড? ক্ষারক। অর্থাৎ পানির অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী অ্যাসিড হলো হাইড্রোনিয়াম আয়ন। তো অনুরূপভাবে আমরা যদি দেখি অ্যামোনিয়া গ্যাস একটা প্রোটন গ্রহণ করে তৈরি করে অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে ক্ষার। কারণ আমরা জানি যে সকল যৌগ প্রোটন গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষারক, এবং ক্ষারক একটা প্রোটন গ্রহণ করে যে যৌগটা তৈরি করবে সেটা হচ্ছে অম্ল। অর্থাৎ এটা হচ্ছে অনুবন্ধী অম্ল। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে যে সকল যৌগ প্রোটন গ্রহণ করতে সক্ষম তাদেরকে আমরা বলছি ক্ষারক, এবং সেই ক্ষারক একটা প্রোটন গ্রহণ করার পর যে যৌগে পরিণত হয় সেই যৌগটাকে আমরা বলছি অনুবন্ধী অম্ল, অর্থাৎ ওই ক্ষারকের একটি অনুবন্ধী অম্ল। এখন আমরা অনুবন্ধী ক্ষারক সম্পর্কে আলোচনা করব। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি যে কোনো অম্ল প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয়, কোনো অম্ল বা অ্যাসিড একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। অর্থাৎ আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি, HCl প্লাস পানি, H3O অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। এখান থেকে দেখা যাচ্ছে
যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl একটি অম্ল, কারণ সে হাইড্রোজেন আয়ন দান করেছে। পানি হলো ক্ষারক, কারণ সে হাইড্রোজেন আয়ন গ্রহণ করেছে। তাহলে ক্ষারক প্রোটন গ্রহণ করেছে, অর্থাৎ এটা অম্ল ক্ষারক। যদি আমরা একটু খেয়াল করি যে HCl অ্যাসিড একটা হাইড্রোজেন আয়ন দান করেছে বা প্রোটন দান করেছে, দান করে এসে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ HCl থেকে ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে একটা অনুবন্ধী যুগল। পানি থেকে হাইড্রোনিয়াম আয়ন, অনুবন্ধী যুগল। অর্থাৎ অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করার পরে যে আয়নটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। তাহলে আমরা অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। যে অনুবন্ধী ক্ষারক তাহলে আমরা কাদেরকে বলছি, যে অ্যাসিড প্রোটন দান করার পরে ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হচ্ছে সেই ক্ষারকটা হচ্ছে ওই অ্যাসিডের একটি অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী অম্ল এবং ক্ষারকের তীব্রতার ক্ষেত্রে আমরা কি জানি যে সাধারণত দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক তীব্র হয়, দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক তীব্র এবং তীব্র অম্লের অনুবন্ধী ক্ষারক দুর্বল হয়ে থাকে। হাইড্রাসিডগুলোর মধ্যে যদি হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে দুর্বল অম্ল এবং হাইড্রোজেন আয়োডাইড সবথেকে সবল অম্ল। অর্থাৎ হাইড্রাসিড বলতে আমরা হাইড্রোজেন HX অর্থাৎ হাইড্রোজেন এবং হ্যালোজেন দ্বারা গঠিত অ্যাসিডগুলোকে আমরা সাধারণত বলি হাইড্রাসিড। এর প্রথম সদস্য হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড। এই যে চারটে অ্যাসিড আমরা দেখছি, এর ভিতরে সবথেকে শক্তিশালী অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবথেকে শক্তিশালী বা সবল। তো হাইড্রোজেন ফ্লোরাইডের অনুবন্ধী ক্ষারক যদি আমরা বলি, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড পানিতে বিয়োজিত হয়ে তৈরি করে হাইড্রোনিয়াম আয়ন আর ফ্লোরাইড আয়ন। এখান থেকে যদি আমরা দেখি, হাইড্রোজেন ফ্লোরাইডটা হচ্ছে একটা দুর্বল অম্ল, এর ক্ষারক যেটা সেটা হচ্ছে সবল। আবার পানি দুর্বল ক্ষারক, তার অনুবন্ধী অম্ল হাইড্রোনিয়াম অ্যাসিড, এটা হচ্ছে সবল অ্যাসিড। তো এটা হচ্ছে মূলত অম্ল এবং ক্ষারকের তীব্রতার ক্ষেত্রে। আমরা হাইড্রোজেন আয়োডাইড, ফ্লোরাইডের পরিবর্তে যদি এখানে হাইড্রোজেন আয়োডাইডকে আমরা ব্যবহার করি, তাহলে দেখা যায় আয়োডাইডটা হচ্ছে দুর্বল আর অম্লটা হচ্ছে সবল। অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড সবল অ্যাসিড হয়, হাইড্রোজেন ফ্লোরাইডের তুলনায় ফ্লোরাইড আয়ন যেটা ক্ষারক হিসেবে কাজ করছিল তার তুলনায় আয়োডিন দুর্বল ক্ষারক হিসেবে কাজ করবে। এখন প্রোটন দান ও গ্রহণের উপর ভিত্তি করে অম্ল ও ক্ষারকের তীব্রতা বা ক্ষারকের শ্রেণীবিন্যাস আমরা যদি বলি, যে প্রোটন দান এবং প্রোটন গ্রহণ মোনোপ্রোটিক অম্ল, অর্থাৎ যে সকল অ্যাসিড একটি মাত্র প্রোটন দান করতে সক্ষম তাদেরকে আমরা বলছি মোনোপ্রোটিক। যারা দুইটি বা ততোধিক হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করতে সক্ষম তাদেরকে বলা হচ্ছে পলিপ্রোটিক। আমরা মোনোপ্রোটিক বলতে যে অ্যাসিডগুলোকে বুঝি, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, এটাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে দেখা যায় যে একটা হাইড্রোজেন আয়ন দান করতে সক্ষম হয়। অর্থাৎ সেক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড একটা অ্যাসিড এবং সেটা হচ্ছে মোনোপ্রোটিক বা একটি মাত্র প্রোটন দান করতে সক্ষম। অপরদিকে যদি আমরা দেখি সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে দুটো হাইড্রোজেন আয়ন দান করতে পারে।
অর্থাৎ এটাকে আমরা ডাইপ্রোটিক বা পলিপ্রোটিক বলতে পারি। যদি 3টা দেয় তখনও আমরা সেটাকে পলিপ্রোটিক, অর্থাৎ একের অধিক প্রোটন দান করতে সক্ষম হলে তাদেরকে আমরা মূলত পলিপ্রোটিক বলে থাকি। ক্ষারকের ক্ষেত্রে আমরা ক্ষারকে প্রোটন গ্রহণের উপর ভিত্তি করে, অর্থাৎ কে কতটি প্রোটন গ্রহণ করতে পারে তার উপর ভিত্তি করে আমরা ক্ষারকগুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মনোপ্রোটিক ক্ষার আর একটা হচ্ছে পলিপ্রোটিক ক্ষার। অর্থাৎ যে সকল ক্ষারক একটি মাত্র প্রোটন গ্রহণ করতে সক্ষম, যেমন অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়, এজন্য এটাকে আমরা বলছি মনোপ্রোটিক ক্ষারক। পানি একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতে পারে, এটাকে আমরা বলছি মনোপ্রোটিক ক্ষারক। কিন্তু এমন অনেক ক্ষারক আছে যারা অধিক সংখ্যক অর্থাৎ একাধিক সংখ্যক প্রোটন গ্রহণ করতে সক্ষম, যেমন কার্বনেট CO3 এ 2টো প্রোটন গ্রহণ করতে সক্ষম। তাহলে একাধিক প্রোটন গ্রহণ করতে সক্ষম এরূপ যে সকল ক্ষারক আছে তাদেরকে আমরা বলছি পলিপ্রোটিক ক্ষার তো বা পলিপ্রোটিক ক্ষারক। এখন আমরা অক্সি অ্যাসিড সমূহের, অর্থাৎ অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণমান যত বেশি হয় সে তত বেশি শক্তিশালী অ্যাসিড হিসেবে পরিগণিত। তো অক্সি অ্যাসিড সমূহের, অক্সি অ্যাসিড বলতে আমরা অক্সিজেন আছে, যে সকল অ্যাসিডে অক্সিজেন আছে সেই সকল অ্যাসিডকে মূলত বুঝি। তো অক্সি অ্যাসিডগুলোর ভিতরে কার ক্ষমতা কম বা কার তীব্রতা কম বা কার তীব্রতা বেশি সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার উপর মূলত নির্ভর করে যে কে কত শক্তিশালী বা কে কত কম শক্তিশালী। তো আমরা একটু দেখি যে HClO4 যৌগে ক্লোরিনের কেন্দ্রীয় পরমাণু, এই যৌগটার কেন্দ্রীয় পরমাণু হলো ক্লোরিন, কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের জারণ সংখ্যা আমরা যদি নির্ণয় করি, হাইড্রোজেন হলো +1 প্লাস ক্লোরিনেরটাকে যদি আমরা x ধরি -2 × 4 = 0, অর্থাৎ 1 + x - 8 = 0, x - 7 = 0, x = 7, অতএব x = +7, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে +7 বা +7। আবার আমরা যদি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি তাহলে +1 × 2 প্লাস সালফারকে আমরা যদি x ধরি -2 × 4 = 0, 2 + x - 8 = 0, x - 6 = 0, x = +6। তাহলে এই যে দুইটা অ্যাসিড আমরা দেখলাম, একটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড আর একটা হলো সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিড দুটোর ভিতরে এখানে ক্লোরিন অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে +6। তো এই অ্যাসিড দ্বয়ের ভিতরে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সর্বাধিক এই ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুলনায় অধিক শক্তিশালী। আমরা যদি আরো একটা যৌগ দেখি, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ সংখ্যা নির্ণয় করি, তাহলে আমরা দেখব 1 + x - 6 = 0, x = +5, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যা, নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +5। তাহলে এটি এই তিনটে অ্যাসিডের ভিতরে সবথেকে শক্তিশালী এটা, তারপরে কম শক্তিশালী এটা এবং সবথেকে কম শক্তিশালী হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো অক্সি অ্যাসিড সমূহের ক্ষেত্রে আমরা এইভাবে কার সক্রিয়তা কম বা কার সক্রিয়তা বেশি সেটা নির্ণয় করতে পারি। এখন যদি এমন হয় যে দুটো অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা 1, সেক্ষেত্রে আমরা কোনটা শক্তিশালী এবং কোনটা কম শক্তিশালী কিভাবে হিসাব করব? আমরা আরেকটা যৌগ দেখি, H3PO4। এখানে হাইড্রোজেনের আছে 3টি, ফসফরাসের x ধরলাম, -2 × 4 = 0, অর্থাৎ 3 + x - 8 = 0, x =
+5। একটা জিনিস যদি আমরা দেখি যে ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উভয়ের কেন্দ্রীয় পরমাণু, অর্থাৎ ফসফরিক অ্যাসিডের ফসফরাস এবং নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেন উভয়ের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +5, অর্থাৎ দুইজনই অক্সি অ্যাসিড অক্সি অ্যাসিড এবং দুজনেরই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা একই। তাহলে আমরা এখানে দেখলাম কি দুটো কেন্দ্রীয় পরমাণু যাদের জারণ সংখ্যা দুজনেরই সমান। তাহলে এই ক্ষেত্রে কে অধিক শক্তিশালী হবে এবং কে কম শক্তিশালী হবে সেটা আমরা হিসাব করব কিভাবে, চার্জ ঘনত্বের উপরে। অর্থাৎ আমরা যদি দেখি নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল এবং ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায়। তাহলে নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল এবং ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল। অর্থাৎ নাইট্রোজেনের আকার যদি আমরা ধরি এরকম, তাহলে ফসফরাসের আকারটা একটু বেশি হবে। অর্থাৎ নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের পারমাণবিক আকার বড়। তাহলে নাইট্রোজেনের তুলনায় যেহেতু ফসফরাসের আকার বড়, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে চার্জ ঘনত্ব বেশি এবং ফসফরাসের ক্ষেত্রে চার্জ ঘনত্ব কম। যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে চার্জ ঘনত্ব বেশি, তাই নাইট্রিক অ্যাসিড যত সহজে হাইড্রোজেন আয়ন দান করবে বা প্রোটন দান করবে, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে ফসফরাস তত সহজে প্রোটন দান করতে পারে না। যে কারণে এখানে দুজনের আধান বা দুজনের জারণ সংখ্যা একই হওয়া সত্ত্বেও চার্জ ঘনত্ব ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের বেশি হওয়ার কারণে নাইট্রোজেন কি দ্রুত দ্রুত প্রোটন দান করবে এবং সে অ্যাসিড রূপে ক্রিয়া করবে। দুজনই অ্যাসিড, কিন্তু তার ভিতরেও বেশি শক্তিশালী, দুজনের জারণ সংখ্যা একই হওয়া সত্ত্বেও এক্ষেত্রে না ফসফরিক অ্যাসিডের তুলনায় নাইট্রিক অ্যাসিড অধিক শক্তিশালী হয়ে থাকে। তো যাই হোক ভিউয়ার্স, এটাই ছিল মোটামুটি আমাদের অম্ল এবং ক্ষার সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা। তো আমরা এবার লুইসের তত্ত্ব সম্পর্কে আসবো লুইসের তত্ত্ব। অর্থাৎ অ্যাসিড ক্ষার সম্পর্কে বিজ্ঞানী লুইস কি মতবাদ দিয়েছিলেন। এমন অনেক যৌগ আছে যারা প্রোটন দান করে না বা প্রোটন গ্রহণ করে না, অথবা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করে না বা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে না, সে সকল যৌগকে বা হাইড্রক্সিল আয়ন তৈরি করে না, তাদেরকে আমরা অ্যাসিড বা ক্ষার বলতে পারতেছি না। অর্থাৎ লুইসের তত্ত্ব দ্বারা আমরা এমন কিছু যৌগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি বা অম্লক্ষারক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি যেগুলো আরেনিয়াস বা ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। যেমন আমরা যদি একটু দেখি যে অ্যামোনিয়া, এটা প্রোটন গ্রহণ করতে সক্ষম, তাই একে আমরা কি বলেছিলাম, প্রোটন গ্রহণ করতে সক্ষম, এই কারণে এটাকে আমরা ক্ষারক বলেছিলাম। কিন্তু যেখানে প্রোটন নেই, অর্থাৎ ব্রোন ট্রাইফ্লোরাইড এবং অ্যামোনিয়া, এরা যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে আমরা দেখি এটা ক্ষারক এবং এটা অ্যাসিড রূপে ক্রিয়া করে। কেন এদের এই অ্যাসিড এবং ক্ষারক ধর্ম প্রকাশ করে তার ব্যাখ্যা আমরা আরেনিয়াসের মতবাদ বা ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে দিতে পারি না, কিন্তু এটার ব্যাখ্যা আমরা খুব সহজে লুইসের তত্ত্ব অনুসারে দিতে পারি। লুইসের তত্ত্ব অনুসারে সেই সকল যৌগ অ্যাসিড যারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণে সক্ষম, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে এমন সকল যৌগকে আমরা অ্যাসিড বলে থাকি। আবার যে সকল যৌগ মুক্ত জোড় ইলেকট্রন দান করতে সক্ষম তাদেরকে আমরা বলে থাকি ক্ষারক। অর্থাৎ লুইসের তত্ত্ব অনুসারে যারা মুক্ত জোড় ইলেকট্রন দাতা তারা ক্ষারক এবং যারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহীতা তারা অ্যাসিড রূপে কাজ করে। তো আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের কাছে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকায় না এবং বোরনের অষ্টক পূর্ণ না হয় এবং সেখানে একটা ফাঁকা অরবিটাল আছে, ফাঁকা অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন দান করে একটা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এরূপ একটা বন্ধন গঠন করতে পারে। তো
অ্যামোনিয়া মুক্ত জোড় ইলেকট্রন দাতা এবং বোরন ট্রাইফ্লোরাইড মুক্ত জোড় ইলেকট্রন গ্রহীতা এই হওয়ার কারণে এখানে অ্যামোনিয়া ক্ষারক রূপে এবং বোরন ট্রাইফ্লোরাইড একটি অ্যাসিড হিসেবে কাজ করে। তো এই যে অ্যাসিড এবং ক্ষার হিসেবে দুজন ক্রিয়া করছে, তো এটার মাধ্যমে অনেক, অর্থাৎ এই লুইসের তত্ত্ব অনুসারে আমরা অনেক যৌগ আছে যাদের অম্লত্ব কেন প্রকাশ পায় এবং ক্ষারত্ব কেন প্রকাশ পায় সেটার ব্যাখ্যা করা সম্ভব হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা আজকের মতো এ পর্যন্ত। আগামী দিন আমরা পরবর্তীতে আরও নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।